হাই এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শালমা স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন। কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বললে খোরশেদ? খোরশেদের কাটকাট জবাব, যা বলেছি তুমি শুনেছ। পুষ্পিতাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখব না আমি। যদি এর বিরোধিতা করো তাহলে তুমিও ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগেই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার ওপর তোমার কোনো অধিকার থাকবে না শালমা। পুষ্পিতা চোখ মুছল, উথাল পাথাল বক্ষে দীর্ঘশ্বাস ফেলল। আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদ্গ্রীব, বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। শালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে গেল। নীরব সাক্ষী রইল একটি নিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময়ের সৃষ্টি বিশাল এই ধরিত্রী বরাবর নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভুক্তভোগী। অনুগ্রদের কাঁদামাটের মতো পিষে ফেলা কলুষিত সমাজের দয়াহীন রীতি। সেই রীতি যেন কাঁটার কাঁটায় প্রমাণ দিল আজ বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই। সময়টা বৈশাখের রূপ বদলের। নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরের প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার ওপর, দগদগ করে শরীর ঘামে। আজ ৮ দিন পর দোকান খুলেছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টুর গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেই হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় ত্রস্ত চা বানানোর যুদ্ধে। প্রায় অনেক দিন পর চেনাজানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হিচড়ে আনা। তীব্রকে দেখলেই তার পৌঢ় হাঁটু কাঁপে। অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার সাধের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শিরদাঁড়া সবসময় ভেসে থাকে পিঠের ওপর। তবুও আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি। শুধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসল, পাশ ঘেঁষে বসল বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝোলাল স্বীয় বাইকে। ভালো। কই ছিলে এতদিন? গ্রামে গেছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না, এতদিন ওখানেই বেরিয়েছি। অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুংটুং শব্দে টং তখন আলোড়িত। মিরাজ জলের বোতলের ছিপি খুলল, ঠোঁটে বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলে কেন? আরেকটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুইয়ে এলেন করিম। আইঢাই ভাব করে বললেন, আসলে বউ পোয়াতি। ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ওর যত্ন আত্মীর জন্যই। পথমধ্যেই মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবা চাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোল গোল চোখে ওনার আগামাথা দেখল। দাড়িতে পাক ধরেছে, চামড়া কুচকেছে। এই বয়সে আবার বাচ্চা? শাফিন এক ধাপ এগিয়ে মুখের ওপর বলে বসল, তোমার না আগের আরও 6টা ছেলে মেয়ে, এখন আবার? এইবার তো চাচিরে রেহাই দাও, বুড়ি হইতেছ বাপ। আর কত? এই তোমাদের জন্যই দেশে জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না। করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল। তবুও রা করার স্পর্ধা তার নেই। চুপচাপ হজম করলেন কথাগুলো। চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্রর বিলাতি নয়ন রাস্তার ওপর, শুভ্র ললাটে গুটি কতক ভাঁজ, সূক্ষ্ম চাউনি ছুটে যাওয়া যানবাহনে। ওইভাবেই গরম চায়ে চুমুক দিল সে। বাকিরও গল্পে ব্যস্ত হল। হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়ল এক একজন। করিমের শান্ত টং মুহূর্তেই কেমন টকবগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলেই চিরচেনা সেই রসিকতা ওদের। সিটি বাজানো, আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়াসঙ্গী বনেছে। নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে। উল্টোপাল্টা কি করে বসে আবার বন্ধু মহল আড়ষ্ট, সেই আশঙ্কায়। শাফিন তার যাওয়ার কথা তুলল। মায়ের নিয়ে তার চিন্তার কমতি নেই। প্রত্যেকে আশ্বাস দিল তাতে। শুধু তীব্র নিরুত্তর বসে রইল, তামাটে নিম্নাষ্ঠ, সম্মুখ দাঁতে কাটা, বীরা লক্ষ্মী উদাসীন। চেহারায় কোনো কিছুর চিন্তা, কোনো দক্ষ ধ্যান।
শাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতে চুপ থাকে না। আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে? সে ওপাশের বেঞ্চে থেকে উঠে এপাশে এলো। পিঠে হাত রাখতেই খানিক চমকে চাইল তীব্র। শাফিন অবাক হয়ে বলল, কিরে, চমকে উঠলি কেন? কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। শাফিনের সন্দেহ বাড়ে। চুপ থাকা দলের দিক চেয়ে ভ্রু উঁচায়। মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। শাফিন মাথা চুরকায়, বুদ্ধি আটে তীব্রর মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটিমিটি হাসল। দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলি না, কিন্তু আমার মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি। কি যেন, পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলছিল শাফিন, অথচ ঝট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শুধালো, তোর এমন কেন মনে হলো? শাফিন কাঁধ নাচায়, এমনি। কেন, সত্যিই বললাম নাকি? তুই মেয়েটাকে নিয়েই ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো, ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলেই কি তাই? তোর কি মেয়েটাকে একটুও ভালো লাগেনি বিট্টু? প্রেমেও পড়িসনি? লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহী চোখমুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমনভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই শাফিন মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়। হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেম্যাটিক ভঙ্গিতে দেখালো, গাইজ, ভাবো একটা অন্ধকার রাত, বাইরে বাজ পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাতি, আমাদের নায়ক বিট্টু ওরফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তারপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনের। সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিক হাঁ করে চেয়ে আছে সে। আহ, কি দৃশ্য, কি অমায়িক সিন! আনন্দে বৃষ্টিরা নাচল, বাতাসের শোষ শব্দে গান বাজল। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। কে তোমায় সাজিয়েছে এত অপলকে? দাঁড়ে দুম নাড়ে দুম নাড়ে 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 তীব্রর মানসপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সেই ভীত চাউনি, কম্পিত একজোড়া অধর, এলোমেলো চুল। কল্পনা বিস্তর হওয়ার আগে চট করে চোখ খিচে নিল সে। শাফিন হাত দিয়ে গিটার বাজানোর ভং ধরেছে, বাকিরা মাথা ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটায় বিরক্ত হয় তীব্র। রেগে মেগে ধমক দেয়, থাম। সহসা থামল ওরা। করিম ঠোঁট চেপে হাসছিলেন। শশবস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোত্থেকে? আসেনি? না। কারুর দিক চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিক টাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি? শাফিন দুপাশে মাথা নাড়ল। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকলে সহমত পোষণ করল, ঠিক ঠিক। আলোচনা স্থগিত হওয়ায় স্বস্তি পেল তীব্র। শ্বাস ঝাড়ল ফোঁস করে। তন্মধ্যে শাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, এই দেখ, তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে। পরনে ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেক দিন পর ওকে দেখল তীব্র। শাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমলু, এই রাহাত। ডাক শুনে থামল রাহাত। আশপাশ চেয়ে ফিরে তাকালো। অন্যমনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে। সঙ্গে সঙ্গে অবজ্ঞান ঘুরিয়ে নিল চেহারা। ছোট ছোট কদম হনহনে গতি ধরতেই কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করল যে? গোলুমলু বলায় খেপেছে বোধহয়। শাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনায় ফেলল। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে, কেন জানে না। রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না, হয়তো প্রথম কোনো আদুরে শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষায় পাথুরে মনে একটু নরম হয়েছিল। বাকিরা উঠল ওর দেখা দেখি। রাহাতের মুখবিবর লালচে, অথচ ক্ষুদ্র নাক ফুঁসছে। যদি ক্ষমতা থাকত এক্ষুনি তীব্রকে শেষ করে ফেলত মেরে। শুধুমাত্র তার জন্যেই আজ 2 দিন ছোটপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোটর ভরল পুষ্পিতার আনন মনে করে। সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য হাতটা টেনে ধরল কেউ। চকিতে ঘুরল। ভেজা অক্ষী তীব্রকে দেখেই দপদপ করে জ্বলে উঠল। হাত মুচড়ে বলল, ছাড়ুন। হাঁ হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্রর চেহারায়।
হতবাক্সে, হতচেতন। শাফিন গোল চোখে সবাইকে দেখল, বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে। দলের কনিষ্ঠদের আদেশ করল, তোরা টঙে গিয়ে দোষ, আমরা আসছি। টাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আরও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয় আরও। বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না, আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আওড়ালো রাহাত। বনের শোকে দিশেহারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশমাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা ওষ্ঠপুট নিংড়ে বিলম্বহীন কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুঝের ন্যায় মিক চাওয়াচাওয়ি করল বন্ধুদের সাথে। রাহাত নাক টানল। গোল গোল কপলে চটচটে অশ্রু। হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম, ছোটপুর কথা কখনো অবাধ্য হইনি, কিন্তু এবারেও মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক। অথচ পুরো বিষয় মাথার উপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনও ছাড়েনি। শুধু মেন রাস্তা থেকে টেনে নিয়ে এলো একপাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে দু বাহু ধরল। কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করেছি, তবে তুমি কাঁদছ তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? রাহাত আর্দ্র কলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট পুরো ক্ষতি করেছেন। আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেল। বিহব্বল হয়ে বলল, আমার জন্যে? আমি তো তোমার ছোটপুকে চিনিই না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যে বলছেন কেন? আপনি তো দুদিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরতও দিয়েছেন। প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশালাকৃতির বাঁচ পড়ল মুমূর্তে। তীব্র কিংকর্তব্য বিমূঢ়, বিস্ময় বাকিদের দৃষ্টিতে। মুশফিকের জিভ ফুঁড়ে বেরিয়ে আসে, পুষ্পিতা। মিরাজ ছটপটে কণ্ঠে বলে, পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলে, আজ দুদিন হয়েছে আপু চলে গেছে, আমাকে এখন কেউ আদর করছে না। আম্মু শুধু কাঁদছে। আজ আমার আপুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও এক দণ্ড মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এরকম করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো? কোনো ক্ষতি করেছে আপনার? শাফিনের মাথা রকেট বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর বউ ভাত। হিসেব কচলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী সত্যিই এত গোল। ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ হয় সে। চেপে রাখতে পারল না, জিজ্ঞেস করল, তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা ঝাঁকালো রাহাত। চক্ষু কোটরে টলটল বাড়িধি, যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে দুই নয়ন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ধাতস্থ হতে সময় নেয়। জিভে ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়, তোমার আপু কোথায় জানো? রাহাত পুনর্বার কেঁদে ফেলল। সে জানলে এখানে থাকতো, দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না, আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই এক কারণেই অমন গভীর রাতে মেয়েটাকে নিয়ে রওনা করেছিল সেদিন, কারণ জানত এসব জানাজানি হলে বদনাম রটবেই, যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটাকে নামিয়ে দেওয়ার সময়ও আশেপাশে তো একটা কাকপক্ষীও ছিল না। তাহলে জিজ্ঞেস করল, তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতেই মিরাজ খটমট করে বলে, শালার আবার এটা কেমন বাপ, কেমন ফ্যামিলি? মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহর কিছু চেনে না। ঘটনা হয়ে গেল দুদিন, অথচ মেয়ে এখনো ফেরেনি আর বউ ভাত খায়। আশ্চর্য। রাহাত উদ্বেগ নিয়ে বলে, আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বুদো, সেখান হতে ছিটকে পড়ল কথাটায়। বজ্রাহতের ন্যায় বলল, কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগে মারা গিয়েছেন, আমি দেখিও নি ওনাকে। খালু কোথায় কেউ জানে না।
আপু তো ছোট থেকে আমাদের বাসাতেই থাকে, সেজন্য বাবা আর বড় আপু ওকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশু তো ওইভাবে বেরই করে দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। এখন আমি আপুকে কোথায় পাবো? চক্ষের চাউনি থমকে গেল তীব্রর। মূর্তির ন্যায় শক্ত বনে রইল। আবি লক্ষ্মী অনর, নিশ্চল, নিষ্প্রভ। শুভ্র সতের চেহারা রানাচে কানাচে তমস্যা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়ল তবে? তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।